শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস ওভার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিন, নতুন দিন, এই বিষয়গুলি আসলে অনেক সুন্দর। একই সাথে নবীন প্রজন্ম, তরুণ প্রজন্মের যে সুন্দর সুন্দর বিষয়গুলো রয়েছে সেগুলো আরও সুন্দর। আমরা এমনই কিছু আলোচনার মধ্যে থাকবো আজকে, কিন্তু শুরুতেই চলে যাচ্ছি জেরিনার কাছে। শুভ সকাল মাসুক, শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। যথারীতি তুমি রাঙা সকালটাকে অনেক বেশি সুন্দর করে তোলো, অনেক সুন্দর আসলে উপস্থাপনের মধ্য দিয়ে। এটা আসলে নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর। তুমি হয়তো বা সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যেকটি বিষয় দেখো। আসলে আমরা রাঙা সকালকে যে ভালোবাসি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চলো, কে আছে আমাদের আজকের অতিথি দর্শকদেরকে জানাই। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি পর্বতারোহী ইমরান খান অজিল। চলে যাচ্ছি তার সাথে আলাপনে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুবই ভালো আছে, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি এবং পুরো রাঙা সকাল পরিবার ভালো আছে। আপনার ব্যাপারে আমরা যেটা জেনেছি যে আপনি ভীষণ ভ্রমণপ্রিয় মানুষ, যেহেতু পর্বতারোহী। আপনার ভ্রমণ শুরু হয়েছিল 6 বছর বয়সে। 6 বছর বয়সের আসলে স্মৃতিগুলো মনে রাখা খুবই কঠিন, কিন্তু সেগুলোর ছবি যখন দেখেন তখন কেমন অনুভূতি হয়? ছবির বিষয়টা এলাম এবং ছবির বিষয়টা আরো বিশদভাবে আমরা শুনবো সামনে। ছবির বিষয়টা এখন ওই সময় তো আসলে আমাদের কাছে ডিজিটাল ওরকম কিছু ছিল না, তো ওই যে আমরা হলো যে ফিল্ম আকারে পেতাম, ওইটাকে হলো যে আমরা বিভিন্নভাবে ধুয়ে আমরা রাখতাম। তো এখনো যখন আগের স্মৃতিচারণ করি, এখনো আমার কাছে অ্যালবামগুলো আছে, ভালোই লাগে যে ওই বয়সে যে ঘোরাঘুরি করতাম, ঘুরেছি নানার সাথে। ওইখান থেকে আসলে শুরুটা। নানার সঙ্গে সম্পর্ক তাহলে মনে হয় অনেক বেশি ভালো ছিল। হ্যাঁ, ওই নানাটা আসলে বেসিক্যালি আমার বাবার মামা হয়। আচ্ছা, ঠিক আছে। সে প্রচুর ঘোরাঘুরি করেছে তার এন্টার লাইফে, এই কারণে তার থেকে আসলে এই জিনিসটা পাওয়া আমার। আচ্ছা, ঘোরাঘুরি ব্যাপারটা। আচ্ছা, নানার সাথে সুন্দর সম্পর্ক থেকে ঘোরাঘুরি করেছেন, কিন্তু শৈশবটা কোথায় কেটেছে? আমার বড় হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আমি ঢাকারই ছেলে, ঢাকায় বড় হয়েছি। কোন এরিয়াতে? মোহাম্মদপুরে। আচ্ছা, কেমন ছিল একদম আপনার শৈশবের মোহাম্মদপুর? আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল প্রকৃতির ছিলাম। ঠিক আছে, আমার মানে সবকিছু মানে একটু কি বলে আছে না, বাচ্চারা একটু দুষ্টামি করতে পছন্দ করে, আমি ওরকম টাইপের। আমার মনে হয় আপনার জন্য এটা আশীর্বাদ হিসেবেই এসেছিল। তো এটার পাশাপাশি যেহেতু ছোটবেলা থেকে হলো যে আমার খেলাধুলার প্রতি কেন যেন একটু অন্য টাইপের আকর্ষণ ছিল, তো বাচ্চাকাল থেকে আমি মানে খেলাধুলার প্রতি মানে সাথে নিয়ে বড় হয়েছি। কি খেলতে বেশি ভালো লাগতো? ফুটবল, ক্রিকেট, এই দুইটা হলো যে আমার বলতে পারেন জীবনের একটা অন্যতম অংশ হিসেবে আছে এখন পর্যন্ত। আমি এখনো ইভেন অলমোস্ট রেগুলার বেসিসে বলতে পারেন খেলাধুলার সাথেই আছি। আমি যদি একটু জানতে চাই যে আপনার ফুটবল এবং ক্রিকেটে পছন্দের প্লেয়ার কে? ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা, ঠিক আছে। আর ক্রিকেটে বলতে পারেন ওই যুগে আমার কাছে শেন বন্ডের বোলিং খুব ভালো লাগতো। আচ্ছা, তো বলতে পারেন এই দুইজনই। আর মানে ক্রিস্টিয়ানো রোনালদোর আমি অনেক বড় ফ্যান, অনেক বড় ফ্যান। মানে এটা আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি ওর এমন কোনো বার্থডে ছিল না যেটা আমি সেলিব্রেট করিনি। আচ্ছা, নিজে মানে ঢাকায় বসে এটা করেছেন? অসাধারণ। মানে আমরা পাগল ভক্ত বলতে যাই। তারপর এরকম অনেক অনেক আছে, যেমন ও যখন ওর প্রথম স্টোর খুলে CR7 ব্র্যান্ড, আমি হলো যে অ্যাজ এ বাংলাদেশি ফার্স্ট কাস্টমার যে আমি ওইখান মানে বাংলাদেশে বসে ওইগুলো পারচেজ করে আমি দেশে নিয়ে আসি। অসাধারণ। যে আমার ভাই একটা দোকান ওপেন করেছে, ব্র্যান্ড চালু করেছে, সেখানের প্রোডাক্ট আমার কাছে থাকবে না, এটা হতেই পারে না। আমি এরকম ক্রেজি। আসলে কারোর প্রতি ভালোবাসা হলে যদি এরকম ভালোবাসা হয়, ভালোবাসাগুলো আরো সুন্দর হয়ে ওঠে, তাই না? একদমই। আপনার কাছে খেলাধুলার পরে যে বিষয়টা জানতে চাই, যে ছোটবেলায় তো খেলাধুলার পাশাপাশি আরো অনেক বিষয় থাকে যেগুলোর প্রতি মানুষের আগ্রহ জন্মায়, সেগুলো একটু করে শেখে, চর্চা করে, এরকম কোনো বিষয় ছিল? হ্যাঁ, আমি যেমন আমি স্কেচ করতে খুব ভালোবাসতাম। তো আমি ছোটবেলা থেকে মানে ড্রয়িং এর প্রতি আসক্ত ছিলাম। আমার অনেকগুলো প্রাইজ মানে মানে উইনার হয়ে গেছে। আচ্ছা, তো এটার প্রতি একটা ছিল। আর ফটোগ্রাফি, আমি বাচ্চাকাল আমার জন্মের পরে আমি হলো যে ক্যামেরা পেয়েছি বলতে পারেন আমার নানার থ্রুতে। আচ্ছা, সেই নানার? সেই নানার। আচ্ছা, ঠিক আছে। সেই নানা আপনার জীবনে অবশ্যই অনেক বড় একটা আশীর্বাদ। হ্যাঁ, অনেক বড়। তার কাছ থেকে আসলে আপনার অনেক কিছুই পাওয়া হয়েছে, শেখা হয়েছে। তো ওই ক্যামেরার জন্য ফটোগ্রাফির প্রতি একটা আলাদা নেশা তখনই তৈরি হয়েছে। তো ওইটার কারণে এখন পর্যন্ত মানে ফটোগ্রাফি আমি অনেক মানে মানে বলতে পারেন মানে
ঘোরাঘুরির জন্য কিন্তু ছবি তোলাটা বা ভিডিও ধারণ করাটা অন্যতম অংশ, যে নিজের জন্য হোক বা আমার পরের লাইফের জন্য, যে যখন আমি কিছু করতে পারবো তখন এইটাই আমার স্মৃতি হিসেবে থাকবে। আচ্ছা, তো ওই হিসাবে বলতে পারেন এটা আমার আরেকটা অংশ একদমই, জীবনে। আমারও তাই মনে হচ্ছে। তবে এই যে ছোট্ট জীবনটা আপনার অনেক বেশি বর্ণিল, এই বর্ণিল জীবনটা আমরা একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, পর্বতারোহী ইমরান খান ওজিল গত বছর 10 আগস্ট পৃথিবীর ছাদ হিসেবে খ্যাত পামির মালভূমির 6150 মিটার উচ্চতার রাজদালনিয়া চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন। চূড়াটি ট্রান্স আতলাই পর্বতমালার অংশ। উল্লেখ্য, উক্ত অঞ্চলে এটি প্রথম কোনো বাংলাদেশির অভিযান। ইমরান খান ওজিল মর্যাদাপূর্ণ স্নো লেপার্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ করার উদ্দেশ্যে পৃথিবীর ছাদ পামিরে ঐতিহাসিক অভিযাত্রা শুরু করেছিলেন। স্নো লেপার্ড চ্যালেঞ্জ হলো পর্বতারোহণের একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, যেখানে পামির ও তিয়েন শান পর্বতশ্রেণীর সর্বোচ্চ 5টি চূড়া আরোহণ করতে হয়। এর আগে 2022 সালে মাত্র 10 দিনের মধ্যেই হিমালয়ের 4টি শিখরে আরোহণ করেছিলেন। এর মধ্যে 3টির উচ্চতা 6000 মিটার। তিনি কাং ইয়েতসে 2 6254 মিটার, জো জঙ্গে ইস্ট 6214 মিটার, রিগিওনি মাল্লাই রি 1 6120 মিটার ও কঙ্গা রি 5755 মিটার পর্বতশৃঙ্গে আরোহণ করেন। চলুন দর্শক, চলে যাই আমরা আমাদের আজকের অতিথির কাছে। অনেক অনেক বর্ণিল জীবনের গল্প আমরা শুনলাম মাসুক। এই ছোট্ট জীবনে আপনার অনেক অর্জন, সেই গল্পগুলোতে ধীরে ধীরে যাব। তবে মাসুক যেমনটা আসলে বলছিল যে একদম ছোট্টবেলায় আবারও ফিরে যেতে চাই। ঢাকার ছেলে, ঢাকাতে পড়াশোনা করেছেন, সেই ঢাকা এই ঢাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেহেতু আমরা এই ঢাকা দেখছি, আপনার কাছ থেকে আমি একটু সেই ঢাকা শুনতে চাই। তখনকার স্কুল কলেজে পড়াশোনা আসলে কেমন ছিল? তখনকার স্কুল কলেজে পড়াশোনা খুবই ভালো ছিল, মানে এখনকার যুগের মতো না। তখন আসলে শাসন জিনিসটা ছিল। আচ্ছা, স্কুল কলেজে, স্কুলে বেসিক্যালি এখনকার যুগে যেটা নাই। আপনার স্কুল ছিল? গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ছিলাম। আচ্ছা, তো স্কুল লাইফেও মানে আমি স্যারদের কাছে খুবই মানে প্রিয় ছিলাম। আচ্ছা, নট অনলি যে পড়াশোনার জন্য, বাট ওই যে বললাম যে খেলাধুলা, ওইটার কারণে আমি সবসময় কোনো না কোনোভাবে স্যারদের কাছে পরিচিত ছিলাম। স্কুল কলেজে ফুটবল ক্রিকেটের পাশাপাশি অ্যাথলেট টাইপের জিনিস থাকতো, যেমন দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, এগুলো ছিল। মানে স্পোর্টসে আপনি স্পোর্টস এগুলোতে সবসময় আমি টপ লেভেলে ছিলাম। ইভেন আমি আমার স্কুল হয়ে মহানগর, থানা, জেলা পর্যায় পর্যন্ত আমি আসলে প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিলাম। আচ্ছা, একটু পরিবার সম্পর্কে জানতে চাই। পারিবারিক আবহ কেমন ছিল? পারিবারিক আবহাওয়া খুবই ভালো ছিল। বাবা কি করতেন? বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। ভাই বোন কতজন ছিল? আমার ছোট 2টা ভাই আছে। আপনি কি বড়? আমি বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর আমরা যেহেতু ছোটবেলা থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, মানে মামাদের সাথে, মামা তারপরে নানা নানি সবাই একসাথেই ছিলাম। তো ওই কারণে জয়েন্ট ফ্যামিলিতে থাকার আবার মজা আলাদা। অনেক বেশি আদর পাওয়া যায়। আচ্ছা, আর অনেক অপরাধ করলেও সেটা মাপ পাওয়া যায়, কারণ কি সাপোর্ট করার জন্য অনেকে থাকে। এবং নিজের আবদারগুলো প্রকাশের কিন্তু অনেক বেশি জায়গা থাকে। ইভেন নিজে আবদার করার পর না পাওয়ার পরও বিভিন্ন মানুষের থ্রুতে এটা আসলে আদায় করে নেওয়া যায় বলে। তার মানে খুবই ভালো একটা পারিবারিক আবহাওয়ার মধ্য দিয়ে ছোটবেলাটা আপনার কেটেছে। পড়াশোনা করলেন গভর্নমেন্ট ল্যাবরেটরিতে, এরপরে কলেজ কোথায় ছিল? কলেজ ছিল ঢাকা কলেজে। এটার পিছনে আরেকটা রিজন আছে, সেটা হলো যে কেন ঢাকা কলেজ। কেন? আমি আমার স্কুল লাইফের শেষের দিকগুলোতে আমি আসলে পড়াশোনা করিনি। পড়াশোনা মানে স্কুলে যাইনি, কারণ কি সব স্যাররা আমাকে চিনতো। আমি এটার ফায়দা নিয়ে আমি স্কুল করিনি। তো ওই সময় আমি খেলাধুলা, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম। এক প্রকার ফাঁকি দিতাম, এটা স্যাররা জানতো, কিন্তু স্যাররা কিছু বলতো না, কারণ কি দিন শেষে পড়াশোনায় ভালো করলে আসলে কেউ কিছু বলে না, রেজাল্টটা আসলে ম্যাটার করে। তো বাপ মাও সেম ব্যাপার, যে কিছু বলবে ওর তো রেজাল্ট ঠিক আছে, এমন না যে খারাপ করতেছে, ও যেটা আমরা চাই সেটা দিচ্ছে, পড়াশোনা ঠিক করছে। তো কেন গভর্নমেন্ট ল্যাবে যারা পড়ে তাদের অবশ্যই চয়েস থাকবে ঢাকা কলেজ, কারণ কি ওইখানে ফ্রিডম আছে। আমি ঢাকা কলেজে এমন একটা স্টুডেন্ট যে এন্টার লাইফে আমি একদিন ক্লাস করি। আচ্ছা, মানে ডিরেক্ট একদিন জাস্ট হলো যে আমি হলো যে আমার প্রি টেস্ট পরীক্ষাটা দিয়েছিলাম, আর হলো যে ডিরেক্ট এসএসসি পরীক্ষা দিয়েছি। কেন? এই যে একটা কারণে, যে আমি ওই পুরো সময়টাতে ঘুরতে পারছি, খেলাধুলা করতে পারছি। আচ্ছা, এরকম। তো এরপরে কলেজ জীবন তো পার হয়ে গেল। কলেজ জীবন থেকে কি ঘোরাঘুরি শুরুটা হয়েছিল?
স্কুল লাইফ থেকে আমি টুকটাক ঘুরে, কলেজ লাইফ তো পুরোপুরি ঘোরাঘুরি, এটার কারণে তো আমি কলেজ চুজ করছি। আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে ঘোরাঘুরি থেকে যদি ভালো কিছুই হয় মাসুক, তাহলে ঘোরাঘুরিই ভালো। এরপরে হলো যে জীবনে একটা সামান্য আসলে একটা ঝামেলা বলতে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার বাবার সাথে, তো এটার কারণে একটা বিশাল গ্যাপ ডাউন চলে আসে। আমরা শুনছিলাম যে আপনি পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট কেমন ছিল? টপ, গোল্ডেন। আচ্ছা, Wow. বাহ। একদিনও ক্লাস না করে গোল্ডেন মাসুক, আপনি আসলেই টপার। ইভেন মেরিটও ছিলাম, তো যাই হোক ওটা ব্যাপার না। এরপরে ছিলাম ওই যে আমি অটোমোবাইলের প্রতি আমার প্যাশন ছিল, এই কারণে জার্মানি চলে যাওয়ার কথা ছিল। ইভেন আমার জার্মান ল্যাঙ্গুয়েজও কমপ্লিট করা ছিল B1 পর্যন্ত। আপনার তো খেলাধুলা পছন্দ, অ্যাথলেট পছন্দ, ঘোরাঘুরি পছন্দ, অটোমোবাইলে এই যে আগ্রহটা আসলো, এটার মানে সূত্রটা কিভাবে হলো? ওই যে ছোটবেলা আমার যখন আমি ছোট তখন থেকে হলো যে আমি হলো যে নিড ফর স্পিড গেমের প্রতি আসক্ত ছিল। তো গেম বলতে তখন হলো যে মানুষজন কিন্তু কার রেসিং গেমগুলোই খুব বেশি পছন্দ করতো, ওইখান থেকে আবার গাড়ির প্রতি নেশা চলে আসে। তো এইটা আস্তে বড় হতে হতে এইটার প্রতি আরো মানে প্যাশন চলে আসে, যে জীবনে কিছু করি আর না করে আমি অটোমোবাইল নিয়ে পড়তে চাই। জার্মানি তো অটোমোবাইলের জন্য বিখ্যাত, আপনার ঠিক জার্মানির কোন কোম্পানি বা কোন অটোমোবাইল কোম্পানি ব্র্যান্ডের সাথে কাজ করার ইচ্ছে ছিল? BMW। অসাধারণ। কারণ হলো যে ওইখানে এটারও আমি পরবর্তীতে বলবো না যখন আমি গল্পতে আগাই। তো এই কারণে হলো যে তখন হলো যে আমার বাবার অ্যাক্সিডেন্টের কারণে আমার জার্মানি আর চলে যাওয়া হয়নি। আচ্ছা, কারণ কি বাবার রিকভার করতে অনেক সময় লেগে যায়। তো এই কারণে বড় ছেলে হওয়ার সুবাদে অনেকগুলো দায়িত্ব আপনার উপরে এসে পড়ে। ইভেন বাবা প্রায় 1.5-2 বছরের মতো হলো যে ইন্ডিয়াতে চিকিৎসা কারণে ছিল, তো আমাকে থাকতে হয়েছে ওখানে। আমাকে থাকতেছে, ফ্যামিলির অনেক মেম্বারকে থাকতে হয়েছে, তো এই কারণে আসলে অনেক বড় একটা গ্যাপ ডাউন চলে আসে। আর এই কারণে এই গ্যাপের কারণে আমি আসলে কোনো ভার্সিটিতে ওইভাবে ভর্তি হতে পারিনি, কিন্তু সামহাও পরবর্তীতে আমি আসনলতে ভর্তি হয়ে যাই। কতদিন পর, কতদিনের গ্যাপটা পড়লো? 1-1.5 বছরের একটা গ্যাপ চলে আসে। যাই হোক এই গ্যাপের কারণে আমি পরবর্তী সামহাও আসনলতে ভর্তি হয়ে যাই, যে ভর্তি হয়ে থাকি, পরেরটা পরে দেখা যাবে। ওখানেও কি ক্লাস করার না করার যে এখানেও আছে যে প্রাইভেট ইউনিভার্সিটির একটা নিয়ম আছে, আপনাকে 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, কিন্তু আমি হলো এমন একটা স্টুডেন্ট যার মানে 10% অ্যাটেন্ডেন্স ছিল না। কেন? এই সেম কাহিনীতে আমার কাছে আমার ঘোরাঘুরিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি ইউনিভার্সিটিতে তখনই যেতাম যখন কোনো ইউনিভার্সিটিতে টুর্নামেন্ট থাকতো, ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট থাকতো, তখন আমি হাজির হতাম। এই বাদে আমার মানে ক্লাসের প্রতি কোনো ছিল না, মানে কোনো রকম পরীক্ষা দিতে পারলে ঠিক আছে বাবা। আর কিছু প্রজেক্ট ছিল অটোমোবাইল বেসড, ওইটার জন্য আমি ভার্সিটিতে যাতায়াত করতাম। এ হলো মানুষের পিএল দেয় কেন? পড়াশোনা করার জন্য। আমার যেদিন থেকে পিএল শুরু হতো সেদিন আমি ট্যুরে চলে যেতাম। মানে যেদিন থেকে সেমিস্টার ফাইনাল শুরু হবে তার একদিন আগে আমি ট্যুর থেকে চলে আসতাম। আবার যেদিন সেমিস্টার ফাইনাল শেষ হয়ে গেছে ওই দিনই আমার কোনো ফ্লাইটের টিকিট করা থাকতো না, বাসে টিকিট করা থাকতো, যে ভাই আমি ভাগি। আচ্ছা, টিকিট কি লাগতো? এই ব্যাপারে অনেক বেশি মানে মানুষ আছে না ডেডিকেশন, আমার ডেডিকেশন হলো যে ট্যুরের প্রতি 100%, অন্য কিছু যেখানে যায়। কিন্তু যেহেতু আমি জানতে চাচ্ছিলাম যে 4 বছরের পড়াশোনাটা কিভাবে কমপ্লিট করলেন, বা আপনার বিএসসি কোন সাবজেক্টের উপর ছিল? এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি তো এর বাইরে যাব না। এটা তো খুব মানে বলা যায় যে টাফ একটা সাবজেক্ট, পড়াশোনা করতেই হবে। তো 4 বছর কিভাবে কন্টিনিউ করলেন, বা রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট খারাপ না, ঠিক আছে, রেজাল্ট এখানেও ভালো, ঠিক আছে। এখানে একটা কথা বলি যে আমার যারা ক্লাসে টপার ছিল তাদের যেই পড়াটা পড়তে ধরেন হলো যে যারা 1-1.5-2 মাস ধরে যেই সাবজেক্টের উপর প্রিপারেশন নিত, আমি কিভাবে জানি সেটা এক দিনের মধ্যে, এক রাতের মধ্যে আমি সেটা নিয়ে পরীক্ষা দিয়ে আমি মানে উড়াই ফেলতাম। এক প্রকার স্কলার বলা যায়। জানি না এটা কিভাবে সম্ভব হতো, কিন্তু এই যে বাচ্চাকাল থেকে এই জিনিসটা আমি ফলো করতাম। মানে আমি যখন যেটার প্রতি আমি ডেডিকেশন দিয়ে পড়বো, সেটা হোক 5 ঘন্টা বা 6 ঘন্টা, ওই 6 ঘন্টা আমি দুনিয়া ভুলে থাকবো। অজিল পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন, আপনার একাডেমিক রেজাল্টও ভীষণ ভালো সবসময়ই, এবং আপনি খুব মনোনিবেশ করে পড়াশোনা করতেন, সে কারণে অল্প সময় পড়াশোনা করলে সেটা অনেক বেশি ফল দিত। এবং সেই জায়গা থেকে আসলে বলবো যে এটা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ আপনার উপর। আপনার জীবনে ঘোরাঘুরি পড়াশোনার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও ঘুরেছেন, কিন্তু শুরুতে আমরা দেশের গণ্ডির ভেতরে থাকতে চাই যে বাংলাদেশের কোথায় কোথায় কি কি দেখলেন, খুব মানে একদম যদি ক্রিম জায়গাগুলো বলা যায়। আমি বাংলাদেশের 64টা জেলায় ঘুরেছি, কিন্তু আমার সব থেকে কাছের জেলাটা হলো যে বান্দরবান, যেখানে আমি আমার বলতে পারেন আমার জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে দিয়েছি। মানে বছরের আমি একটা সময় ছিল যে বছরের আমি অলমোস্ট 7 থেকে 8 মাস আমি বান্দরবনে ছিলাম। এটা 1-2 বছর না, প্রত্যেক বছরই, মানে প্রত্যেক বছরে আপনি ধরেন 7-8 মাস করে বান্দরবন পড়ে থাকতাম। এটার কারণ কি? আমার স্পেশালিটি কি? এই যে পাহাড় ভালো লাগতো আমার, অন্যরকম একটা টান অনুভব করতাম। সেটা তো সাজেকেও হতে পারতো না,
সাজেকে হতে পারতো না। এখন আপনাকে এখানে আমি একটা কথা বলতে পারি, 2013-তে যে সাজেক ছিল এখনকার সেই সাজেক নেই। আমি যখন প্রথম সাজেক গিয়েছি তখন একটা রিসোর্ট ছিল না। তো এখন হলো যে এই সাজেকের সাথে যেন আপনি ওই সাজেকের তুলনা করেন তাহলে কিন্তু হবে না। এই ব্যাপারগুলো ওইটা একটা রয়ের ব্যাপার ছিল। এখন আর সেম বান্দরবন বলেন, বান্দরবনের ব্যাপারটা ছিল এমন যে এখানে আপনার ঘোরার জায়গার অভাব ছিল না, অনেক কিছু এক্সপ্লোর করার ছিল। আর ওই জায়গাটা আমার কাছে একটা ফ্যামিলির মতো ছিল। মানে বলতে পারেন আমাকে অলমোস্ট পুরো বান্দরবনে অলমোস্ট সব পাড়াতেই সব জায়গায় আমাকে কম বেশি চিনে। কারণ হলো যে ওই যে আমি বললাম যে এত দিন ধরে ছিলাম, আর ব্যাপারটা হলো যে আমার পরিবারের মতো একটা সম্পর্ক হয়েছিল। তারা আমার ভাই বোন বলতে পারেন, মানে ফ্রেন্ড এরকম টাইপের সম্পর্ক, যে আমি যে পড়ে থাকলেও আমার সমস্যা ছিল না। তো একটা কানেকশন ক্রিয়েট হতো, আর দেখার জায়গা অনেক কিছু ছিল। এই কারণে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি আর কি ভালো লাগতো বান্দরবনের? ওই যে তাদের ঐতিহ্য, বিভিন্ন কিছু আসলে জানার ছিল। আচ্ছা, আমরা যতদূর জানি বান্দরবানের অনেক অংশই ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত না, যেহেতু অনেক কিছু রিস্কি। আপনি কি সেই রিস্কি জায়গাগুলোতেও যাওয়া হয়েছে, এক্সপ্লোর করা হয়েছে? হ্যাঁ, আমি এন্টায়ার বান্দরবনে অলমোস্ট আমার মানে পদচারণা পড়েছে, মানে নট অনলি যে রিস্কি সব। কারণ কি একটা সময় ছিল যে এগুলো উন্মুক্ত ছিল। আমি এগুলো অনেক আগের কথা বলছি। আচ্ছা আচ্ছা, কত সালের কথা বলছেন? এগুলো ধরেন আপনি 9 থেকে 15 পর্যন্ত, 15 পরে আসলে রেস্ট্রিকশন আসা শুরু হয়ে গেছে। আর মনে করেন এর আগে যা ঘুরে ফেলেছি, এরপরে তো আছেই। তো 15 পরে আসলে রেস্ট্রিকশন শুরু হয়েছে। তো আগে এরকম তেমন রেস্ট্রিকশন ছিল না, তারপরে আসলে ঘোরা যেত। এমন না যে তখন ঝামেলা ছিল না, তখন আসলে অনেক বাহিনীর একটা ঝামেলা ছিল। কিন্তু তারপরও ওই যে বললাম যে নিজেকে নিয়ে আসলে ওইভাবে চিন্তা করতাম না কি হবে, যদি ওইখানে আমার মৃত্যু লেখা থাকে তাহলে ওইখানেই হবে। এটার জন্য আমি এখন বসে থাকার মতো পাবলিক না। আচ্ছা আচ্ছা। তো এইসব চিন্তা সবসময় থাকতো। তো বান্দরবন তো একটা সময় দেখা গেছে যে অনেক ঘুরে ফেলেছে। তো এরপরে চিন্তা আসলো যে দেশের বাইরের গণ্ডিতে আসলে যাওয়া উচিত, দেশের বাইরের পাহাড়েও যাওয়া উচিত। দেশের বাহিরের গল্প তো শুনবো, আগে একটু দেশের ভিতরে মাসুদ যেমনটা বলছিলেন। দেশের ভিতরে যে আমি আপনার একদম প্রথম সেটা হচ্ছে 6 বছর বয়সে নানার হাত ধরে, তারপরে ধাপগুলো আমরা একটু তারপরে ধাপগুলো শুরু হয় হলো যে আমার একটা মামাতো ভাই ছিল, আচ্ছা, তাকে সাথে নিয়ে আসলে টুকটাক ঘোরাঘুরিগুলো করতাম। এরপরে চলে আসলো যে ফ্রেন্ড সার্কেল, আচ্ছা, এদের সাথে। তো ফ্রেন্ড সার্কেলদের সাথে একটা সমস্যা আছে, এরা মানে প্ল্যান করার সময় এরা সবাই আছে। তো এরা প্ল্যান যখন হয়ে যায় মানে এক্সিকিউট করার টাইম আসলে কাউকে পাওয়া যায় না। তো আমি বাচ্চাকাল থেকে কিন্তু সোলো ট্রিপই আমার ইন্টার লাইফে বেশি করেছি। কারণ হলো যে আমার জিত, আমি বাসা থেকে বের হয়ে গেছি। মানে প্রথম সোলো ট্রিপ কবে ছিল? প্রথম সোলো ট্রিপ এটা অনেক বছর আগে, প্রায় ধরেন 20 বছর এরকম আগে হবে। এরকম 20 বছর আগে প্রথম সোলো ট্রিপ, তার মানে আপনি অনেক ছোট ছিলেন। হ্যাঁ, মানে আমি একটু বয়সটা জানতে চাই অবশ্যই। বয়সটা 20 বছর আগে আপনি এই যে মনে করেন 35 থেকে কম 33-এর কাছাকাছি এরকম হবে। মানে অনেক বছর, অনেক ছোট থেকে আমি আসলে ঘোরাঘুরি করি। মানে হুট করে এত অল্প বয়সে বাসা থেকে কিভাবে অ্যালাউ করলো বা কিভাবে এটা সম্পূর্ণ করলেন? আসলে বাসা থেকে যে বললাম যে বাসা থেকে আমি আমার ছোটবেলায় একটা বাজে অভ্যাস ছিল, আমি যদি রাগ করতাম আমি বাসা থেকে চলে যেতাম। আচ্ছা, চলে যাই ফ্রেন্ডের বাসায় যে থাকতাম, সবকিছু অফ করে দিয়ে। আচ্ছা, প্রথম সোলো ট্রিপটা কোথায় ছিল? বা প্রথম সোলো ট্রিপ ছিল সিলেটে। সিলেটে একদম একা গেলেন? কত বছর? ওই যে বললাম যে তখন আমার বয়স কত হবে, 13-14 এরকম। 13-14-তে একদম এরকম বয়স হওয়ার। কতদিন ছিলেন সিলেটে? বেশি দিন না, 2 দিন ছিলাম। 2 দিন ছিলেন আপনি 13-14 বছর বয়সে? আমি অবাক হয়ে যাচ্ছি। এটা হলো যে আসলে রাগের মাথায় আসলে অনেক কিছু করে। তো আমি সেই সময়টাও রাগ করেই যাওয়া হয়েছিল। সিলেটে কি দেখলেন? তখন আসলে ওইভাবে কিছু দেখার মতো আসলে না। আমার মনে হয়েছে যে তখন হলো যে মানে বিভিন্ন ভাবে আমি সিলেটের নাম শুনেছি, যেখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, ওই কারণে আসলে চলে যাওয়া। আচ্ছা, সেই সময়টায় যেটা হয় যে ছোটবেলা থেকে মাথার মধ্যে একটা জিনিস দেওয়া হয় যে ছোটবেলায় খুব বেশি একা একা ঘোরাঘুরি করা যাবে না, ছেলে ধরবে। বাবা মা এই ধরনের কোনো ভয় দেখাতো না? বা আপনার তো টিকিট কাটা, সেখানে অ্যাকোমোডেশন সবকিছু এখানেও একটা কথা আছে যে আমার হলো যে আসলে কখনোই আসলে বাসের টিকিট দরকার হতো না, মানে একটা সময় পর্যন্ত। মানে আমার ফ্রেন্ড আছে যে একটা বাস কোম্পানির মালিক, নামি দামি, ঠিক আছে। তো ওর কারণে আমি অনেক সময় ফ্রি টিকিট, মানে বেশিরভাগ সময় ফ্রি টিকিটই পেয়েছি। তো ঘোরাঘুরি করার জন্য একটা আমার বড় সাপোর্ট হিসেবে ছিল ওর ফ্যামিলিটা। তো আমাকে ফ্রি টিকিট প্রোভাইড করতো। তো টাকা পয়সা নিয়ে আসলে প্যারা ছিল না, সামহাউ ম্যানেজ হয়ে যেত। আচ্ছা আচ্ছা। তো এটা হলো যে একটা বড় সুবিধা। এরপরে হলো যে বললাম যে একটা মামাতো ভাই ছিল, সে আসলে আমাকে প্রচুর সাপোর্ট করেছে ঘোরাঘুরির জন্য। মানে ও আসলে বলতে পারেন যে আমার একটা ছাদ হিসেবে কাজ, যদি আমার থেকে বয়সে কয়েক মাসের ছোট, তারপর একটা ছাদ হিসেবে কাজ করেছে। কারণ কি ও আমার থেকে বেশি আসলে চঞ্চল। তো ওকে নিয়ে আসলে বেশি ঘোরাঘুরি করা হতো। এরপরে আসলে যে
ফ্রেন্ডরা আসে, কিন্তু ফ্রেন্ডদের সাথে আমি আসলে কখনই আসলে অ্যাডজাস্ট করতে পারি না একটা কারণে, এরা পোল্ট্রি নেয়। আচ্ছা। এই পোল্ট্রিগুলো আমার ভালো লাগে না। এরপরে শুরু হয়েছে যে আমি আর কারোর উপর মানে মানে করে থাকবো না, তোমরা গেলে যাও, না গেলে আমি বের হয়ে গেছি মানে আমি যাচ্ছি। আচ্ছা। তো এইগুলোর কারণে আমার আস্তে আস্তে আসলে ঘোরাঘুরি গুলো একা একা শুরু হয়। তো এই কারণে বান্দরবন যখন যাওয়া হয় তখন হলো যে আমি দেখতাম না যে আমি কয় মাস আছি। আমার যখন মন ইচ্ছা হবে যে আমার ঢাকায় ফিরতে হবে, তখন আমি ফিরতাম। এর আগে আমার ফেরার নাম সেখানে কি আপনি সবসময় হোটেলগুলো বেছে নিতেন? না, আমি হলো যে অলওয়েজ হলো যে মানে মানে যারা ওখানকার লোকাল তাদের সাথেই থাকতাম। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব? আপনি তো ঢাকা থেকে, তারা কিভাবে আপনাকে মানে ওইখানে আসলে ওইভাবে আসলে কিছু ছিল না, ওরা প্রচুর অতিথি পরায়ণ ছিল। তো ওখানে আপনি যাওয়ার পর আপনি আসলে ওদের সাথে থাকতেও পারবেন, খেতেও পারবেন, এর জন্য আপনাকে কোনো পয়সাও দিতে হবে না। এটা কি আসলেই সত্যি? হ্যাঁ, এটা তো এখনো মানে হয়তোবা এমনও আপনি এখন যদি বান্দরবনে বিভিন্ন যে জায়গাগুলো এখন হলো যে অনেকটা হয়ে গেছে, কমার্শিয়াল হয়ে গেছে, আপনি ওই জায়গাগুলোতে যান, আপনার কাছ থেকে ঠিকই টাকা রাখবে, কিন্তু যদি আমি যাই আমার কাছ থেকে একটা পয়সাও রাখবে না। কারণ ওই যে ওর সাথে আমার মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা অনেক পুরাতন সম্পর্ক, আমার সাথে ওর মানে ফ্যামিলিগত সম্পর্ক। আচ্ছা, বান্দরবন বাদে আর কোথায় কোথায় আপনার এখন মনে পড়ছে যে বাংলাদেশে কোন কোন জায়গা সফর করেছেন এবং সেই জায়গাগুলো আসলে এখনো মনের মণিকোঠায় আছে, মনে হয় যে আরো একবার যাব? এরকম জায়গা আসলে অনেক যাওয়া হয়, যেমন সেন্ট মার্টিনে একটা সময় অনেকবার যাওয়া হয়েছে, তারপরে কক্সবাজারে, কিন্তু এগুলো আমার কখনো আসলে আমার কেন জানি টানে না। আসলে ব্যাপারটা যে আমি পাহাড়ের মানুষ, পাহাড়ি আমার ভালো লাগে, আমার অন্য কিছু আসলে ওইভাবে লাগে না, কিন্তু অনেক কাজে অনেক সময় যেতে হয়। কিন্তু বাংলাদেশের মধ্যে আরেকটা জায়গা বলবো যে সেন্ট মার্টিনে আসলে যাওয়া যায়। এখনকার সেন্ট মার্টিন অন্যরকম, আর আগের সেন্ট মার্টিন অন্যরকম ছিল। এখন তো অনেক অনেক রিসোর্ট হয়ে গেছে, এখন অনেক কমার্শিয়াল হয়ে গেছে, তখন ওরকম ছিল না। তখন দেখা গেছে আমি তাঁবু নিয়ে যে থাকতাম, ইভেন ওপেন বিচের মধ্যে শুয়ে আছি, এরকমও দিন গেছে। মানে 15-20 দিন হলো যে আমি জাস্ট একটা তাঁবু নিয়ে নিজের মতো করে রান্না বান্না করে থাকছি, খাচ্ছি। সেক্ষেত্রে তো অনেক কিছু ক্যারি করতে হতো মনে হয়, কষ্ট হতো না? না, আচ্ছা, আনন্দের সাথে করতেন? আনন্দের সাথে করতাম। আনন্দের ক্ষেত্রে আসলে এগুলো আসলে কোনো কষ্টই না। আপনি কি বাংলাদেশের 64টা জেলায় এখনো পর্যন্ত কভার করে ফেলেছেন? এখন কথা হচ্ছে বিভিন্ন জেলা আছে যেগুলো কমার্শিয়াল না, যেগুলোতে মানুষ একটু কম যায় ব্যবসা বা বাণিজ্যের থ্রুতে, সেই জায়গাগুলোতে যে আপনি থাকা খাওয়ার ব্যবস্থা কিভাবে হতো? আমার একটা হোটেল রিসোর্ট নেই। আমার একটা বড় গুণ হলো যে আমার বলতে পারেন প্রত্যেকটা জেলাতে আমার কোনো ছোট ভাই, বড় ভাই বা বন্ধু আছে। তো আমি ফ্রি অ্যাকোমোডেশন কিভাবে সামহাও ম্যানেজ হয়ে যেত, যে বন্ধু তোমার বাড়িতে যাচ্ছি বা তোমার ওই এরিয়াতে যাচ্ছি, কাউকে বলে রাখো, তো ওইখানে ব্যবস্থা হয়ে যায়। এক একটা অঞ্চলের আসলে এক এক রকম বিশেষ ব্যাপার থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশের কোন কোন অঞ্চলকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন, যদি খুবই জেলা বা বিভাগ ধরে করা যায়? যে পার্বত্য অঞ্চলকে আমি পুরোপুরি অন্যভাবে দেখবো, আমরা জানতাম এটা আপনার আসলে রক্তের সাথে। তো এই বাদে আমার কাছে আসলে আর উত্তরবঙ্গ আপনি বলতে পারেন যে উত্তরবঙ্গে আসলে শীতের সময় আসলে অন্যরকম একটা মানে আমেজ থাকে, মানে শীত উপভোগ করার জন্য আপনি উত্তরবঙ্গে যেতে পারেন। উত্তরবঙ্গের কোন জেলাতে যাব আমরা, যদি আপনার কাছে সাজেশন চাই? আমি বলবো হলো যে আপনি ঠাকুরগাঁও, পঞ্চগড় ওই সাইডটা যেতে পারেন। ওই সাইডটাতে অনেক ঠান্ডা পড়ে ঠান্ডার সময়। তো আপনি যদি চান যে বাংলাদেশে বসে একটু ভালো অন্যরকম একটু শীত নিতে চাচ্ছেন, মানে ঠান্ডার আমেজ নিতে চাচ্ছেন, তাহলে ওখানে যান। আর ওইখানে মানুষজন ভালো, তাছাড়া পিঠা খেতে গেলেও আপনি ওই পাশটায় যেতে পারেন পিঠার জন্য। আচ্ছা আচ্ছা। আর একটা জায়গা ছিল বান্দরবনে, যেখানে হলো যে মনে করেন বরফ জমা হয়। বান্দরবনে একটা জায়গা আছে বান্দরবনে যেখানে বরফ জমা হয়, যেখানে টেম্পারেচার অলমোস্ট 2 ডিগ্রি পর্যন্ত নেমে আসে, মানে আমি যখন রিডিং নিয়েছি। তো এটাও একটা জায়গা, মানে এরকম অনেক অনেক ব্যাপার আছে। এই জায়গাটার নামটা প্লিজ একটু বলুন। এই জায়গাটার নাম হলো জারুছড়ি পাড়া। এটা হলো যে বেসিক্যালি বান্দরবন দিয়ে যেতে হয়, কিন্তু পড়েছে আসলে রাঙ্গামাটির বিলাইছড়িতে। আচ্ছা, এটা কি দর্শকদের বা টুরিস্টদের জন্য উন্মুক্ত? তাহলে কিভাবে সম্ভব, আমরা যাব কিভাবে? আপনারা যেতে পারবেন না, এটা শুধুমাত্র এটা কিছু মানুষ যারা জানে তাদের জন্য। মানে এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। ইভেন এইটার একটা মানে এটা এখন পর্যন্ত আমি বের করতে পারি না আমরা যে এটা কেন হয়। আপনি যদি পাড়াটার 250 মিটার ব্যাস ধরেন, এই 250 মিটারের বাইরে যদি আপনি চলে যান তাহলে দেখবেন নর্মাল ওয়েদার, কিন্তু ওই 250 মিটার ভিতরে চলে আসলেই মানে আপনি থাকতে পারবেন না। তো বুঝেন যে বাংলাদেশ একটা জায়গা যেখানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া যাচ্ছে, সেখানে কিরকম অবস্থা হতে পারে। আজীব একটা দুনিয়া এটা। আচ্ছা, প্রত্যেকটি জায়গারই আসলে আলাদা প্রকৃতি এবং আলাদা মানুষ থাকে। তাদের মানসিক জায়গাটা আসলে আমি শুনেছি যে এই ভৌগোলিক কারণেই বিভিন্ন জায়গার মানুষের মানসিকতা বিভিন্ন রকমের হয়। তো আপনি যে বিভিন্ন এলাকায় ঘুরছেন, কোথায় কোথায় কেমন বন্ধু হলো তাদের সম্পর্কে একটু শুনতে চাই, এবং এই যে প্রকৃতির যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো যদি আরেকটু জানি আমরা। মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনার এত মানে বাংলাদেশে ঘোরাঘুরির এত বড় একটা জার্নিতে?
মজার অভিজ্ঞতা বলতে হলো যে আমার পাহাড়ি কিছু বন্ধু আছে, তাদের সাথে আমি শিকারে অনেক অনেক জায়গায় গিয়েছি। কি কি শিকার করেছেন? হরিণ, তারপরে বনমোরগ, আরো ওদের বিভিন্ন রকম মানে সজারু টাইপের এরকম টাইপের অনেক অনেক জিনিস হলো যারা শিকার করেছে। তো এই শিকারের জন্য আমি বিভিন্ন সময় অনেক সময় আমি মায়ানমারে চলে গিয়েছি। মায়ানমারে? হ্যাঁ, মায়ানমারের ভিতরে চলে গিয়েছি। আচ্ছা, সেটা কিভাবে? আপনি কি নাফ নদী ক্রস করে না না না, বান্দরবনটা আসলে অনেকটা এরিয়া হলো যে মায়ানমারের সাথে বর্ডার, মানে পাহাড়ের দিয়ে বর্ডার। তো এটা আসলে এভাবে জাস্ট পাহাড় ক্রস করে চলে যাওয়া যায়। আর পাহাড়ি যারা মুরংরা আছে তাদের বেশিরভাগের আত্মীয়রা আসলে মায়ানমারে থাকে অনেকেই। যেমন আমার এক বন্ধুর হলো যে শ্বশুর বাড়ি হলো যে মায়ানমারে, তো ওর শ্বশুর বাড়ি তো আমি মানে দাওয়াতে চলে গিয়েছিলাম একবার। এটা কি রিস্কি ছিল না আপনার জন্য যে একদম বর্ডারের কাছে বর্ডার ক্রস করে যাচ্ছে? ওইখানে ওপেন বর্ডার, কিন্তু আমি অনেক অনেক জায়গায় মাইন আসলে সেট করা, কিন্তু ওরা তো আসলে জানে যে কোথায় আসলে ওপেন, কারণ কি ও তো রেগুলার বেসিস আসলে যাতায়াত করে। আচ্ছা আচ্ছা। কারণ কি এটা তো শ্বশুর বাড়ি। তো এইভাবে আসলে এরকম এই ব্যাপারগুলো মজা ছিল, একটু মানে অন্য টাইপের। আছে না যে একটা অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ কি ওই জায়গাটা আসলে এমন যে অনেক অনেক বাহিনী আছে, যদি ওরা বুঝে যায় যে আমি ওদের না, তাহলে আমাকে কিডন্যাপও করতে পারে বা অনেকভাবে শেষ করে দিতে পারে। তো এই ব্যাপারগুলো ছিল, কিন্তু আমার এগুলো আসলে কখনো হেডেক ছিল না যে কিছু একটা হইলে হোক। কিন্তু না, জীবনে কিছু কিছু জায়গায় একটু লাইফ রিস্ক ইস্যুগুলো যে জায়গাতে আসে সেই জায়গাগুলোতে একটু নিজে কেয়ারফুল হওয়া কি অবশ্যই জরুরি উচিত, না? উচিত, সবার উচিত। কিন্তু আপনি তো আমি যতদূর জানি সুন্দরবনে প্রায় 100 বারের উপরে গিয়েছেন, অনেকবার, মানে একজন পর্যটকের জন্য। তো সুন্দরবন আমরা জানি স্টিল রিস্কি। এই রিস্কি জায়গাগুলোতে আপনি শিকার করেছেন, ঘুরেছেন, কোনো ধরনের অভিজ্ঞতা আছে কিনা শুনতে চাই। আমার সুন্দরবন ট্রিপগুলো বলতে পারেন এগুলো সব হলো রিল্যাক্স ট্রিপ ছিল। আমি হলো যে জাস্ট যে লঞ্চের মধ্যে শুয়ে থাকতাম, বিভিন্ন পর্যটকরা থাকতো, তাদের সাথে নেমে জাস্ট ঘুরে আসতাম, মানে আমার এটাই। আর বিভিন্ন হলো যে নানার কারণে বিভিন্ন ছোট ছোট যে খালগুলো ছিল সেই খালগুলোতে ছোট নদী মানে নৌকা দিয়ে আসলে ঘোরা হয়েছে। তো আমার এন্টার লাইফে আমি কখনো বাঘ দেখতে পাইনি সামনে, এটা আমার আফসোস। 100 বারেও পারেননি? মানে আছে অনেক। আমার যেমন হলো যে আমার একটা ছোট ভাই আছে যে প্রথমবার হলো যে ট্রিপে যে প্রথমবারই বাঘ দেখে ফেলছে। এই বাঘ দেখাটা আসলে অনেকটা সৌভাগ্যের ব্যাপার। ইভেন আমি একটা কটেজে ছিলাম কটকাতে, ওটা নিচে বাঘ এসেছিল, তখন আমি ঘুমে। অনেকেই দেখতে পেয়েছে, আমি দেখতে পাইনি। এ পর্যায়ে আপনার দেশের বাহিরের গল্প শুনতে চাই। একদম প্রথম কোন দেশটা দিয়ে দেশের বাহিরের যাত্রা শুরু হলো? সবাই যেটা দিয়ে শুরু করে, আমিও ভারত ভ্রমণ থেকে শুরু করেছিলাম। একদম পার্শ্ববর্তী। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশ হিসেবে। কত সালে, কত বছর বয়সে? প্রথম ভারত ভ্রমণ ছিল আমার মেবি 2012। তো এরপরে হলো যে আমি হলো যে আপনার 2014-তে আমি ভুটান যাই। ওটা একা যাই। ওকে। ভুটান একা চলে যাই। ভুটান একা চলে যাওয়ার পর ওইখানে হলো যে আমি প্রথম হলো যে সাদা পাহাড় দেখি, মানে বেসিক্যালি বড় সাদা পাহাড়। এর আগে আমি হলো যে মানালিতে হলো যে আমি সাদা পাহাড় দেখি, কিন্তু বড় রকম, যেমন অলমোস্ট 7000 মিটারের একটা পাহাড় দেখি। ওইটা হলো যে আমি ভুটানে যাওয়ার পর দেখি। ভুটানে যাওয়ার পর হলো যে আমার হলো যে একটা ইন্ডিয়ান ভাইয়ের সাথে মানে ওই দিন কথাবার্তা আড্ডাতে পরিচিতি হয়। তো উনি আমাকে আসলে করে যে আমরা একটা ট্রেকে যেতে পারি। তো এটা গাসা নামে একটা ট্রেক ছিল 3 দিনের। ওইটা দিয়ে আমার আসলে বলতে পারেন দেশের বাইরের ট্রেকিং জার্নিটা শুরু হয়। আচ্ছা, কেমন ছিল প্রথম ট্রেকিং এর অভিজ্ঞতা? দারুণ ছিল। বিশেষ করে ওই ভাইয়ের আসলে সাপোর্টটা আমার অনেক বেশি কাজে লেগেছে। কারণ আমি আসলে ভুটান ভ্রমণে গিয়েছিলাম জাস্ট সলো ট্রিপ, জাস্ট নর্মাল ঘোরার জন্য। আমি ওরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। সেটাই ভাবছিলাম যে ট্রেকিং এর জায়গাটা তো অনেক বেশি রিস্কি হয়, অনেক বেশি ইনস্ট্রুমেন্ট সাথে ঠিক আছে। নিতে তো হয়। ওই ভাইটা আমাকে, যেহেতু ওনাকে আমি আমাদের দেশের বান্দরবনের গল্প বলেছে যে আমি এত দিন পাহাড়ের সাথে, তো উনি আমাকে বললো যে ঠিক আছে তাহলে আমার সাথে চলো। আর ওনার সাথে আসলে সবকিছুই ছিল, মানে তাবু থেকে শুরু করে যত কিছু দরকার আছে সবই ছিল। যে উনি যেহেতু আমাকে বলছে, ইনসিস্ট করতেছে, আমিও ভাবলাম যে এটা একটা সুযোগ, ঠিক আছে যাই তার সাথে, তাহলে ঘুরে আসি। আমার তো খুব একটা কিছু যায় আসবে না, এটা নতুন একটা অভিজ্ঞতা হবে এই জন্য। তো ওইটা হলো যে আমার প্রথম আসলে বলতে পারেন দেশের বাইরে প্রথম ট্রেকিং। আচ্ছা, এই ট্রেকিং এর বিষয়টা একটু ডিটেইল শুনতে চাই, যে ট্রেকিং করার সময় বা করার পরের যে অনুভূতিটা, বা করার সময় কি কি অভিজ্ঞতা আপনি অর্জন করলেন, সেই বিষয়গুলো কিভাবে করলেন ট্রেকিং? ট্রেকিং এর অভিজ্ঞতার শুরুতেই আপনাকে ট্রেকিং মানে কোথাও আপনি যদি ট্রেকিং করতে যেতে চান, অবশ্যই আপনাকে মানে ফিজিক্যালি অনেকটা ফিট হতে হবে। তো এটার জন্য আপনার মানে ফিজিক্যাল আপনি যদি ফিট না হন, তাহলে আপনার ট্রেকিংটা আপনাকে কখনোই আনন্দ দিবে না, আপনার কাছে এটা পেইন মনে হবে। আচ্ছা, কারণ আপনার এটা পুরোটা হলো যে মনে করেন ফিজিক্যাল একটা ব্যাপার, আপনাকে হাঁটতে হবে, আপনাকে ওয়েট ক্যারি করতে হবে, ঠিক আছে। যখন আপনার জিনিসটা আপনার যদি আপনি ট্রেকিং এ যাওয়ার পর আপনার কাছে মানে ফিজিক্যাল কষ্টটা আপনার কাছে কষ্ট মনে হয়, তাহলে আপনি আশেপাশে নেচার দেখে আপনার ভালো লাগবে না, আপনার ওইটা কি প্যারা দিবে। তো আপনাকে অবশ্যই ফিজিক্যাল ব্যাপারটা আপনাকে দেখতে হবে।
হবে। আচ্ছা। যেহেতু আমি বাই বর্ন বলতে পারেন আমি অ্যাথলেট, তো আমার ফিজিকটা অলওয়েজ ভালো ছিল। আচ্ছা। আর তাছাড়া আমি এত দিন বান্দরবনে ঘুরেছি, তো এই কারণে আমার কাছে এটা মনে করেন নর্মালি। তো যারা আসলে ট্রেকিং এ মানে শুরু করতে চাচ্ছে তাদের অবশ্যই দেশের গণ্ডি থেকে শুরু করা উচিত। দেশের বলেন আপনি চট্টগ্রামে মিশরায় সীতাকুণ্ড রেঞ্জে অনেক ওয়াটারফল আছে, এখানে যেতে পারে। বান্দরবনে ছোট ছোট অনেক ট্রেক আছে, এখানে যেতে পারে। এগুলো করে আসলে দেশের বাইরে আসলে ট্রেকিং শুরু করা উচিত। তাহলে এটা তাদের জন্য আসলে আনন্দদায়ক হবে, এবং সুবিধা হবে। বা দারুণ। তো সাদা পাহাড়ে ট্রেকিং করার পরে কেমন লাগলো? এটা একটা অন্যরকম, মানে যেহেতু এটা প্রথম, এটা অন্যরকম একটা অনুভূতি। কারণ কি এর আগে আমি মনে করেন ঠান্ডাতে কখনো ট্রেক করিনি। আচ্ছা। তো আমার কাছে প্রথম ভয়টা মনে হয়েছে আসলে ঠান্ডা। তো প্রথমে আমি যেটা বুঝলাম যে ঠান্ডা আমাকে আসলে কাবু করতে পারবে না। তো আর এটা হলো যে এটা আসলে অনেক গল্প আছে, যেমন আমি -30তেও হাফ প্যান্ট পরে একটা নর্মাল জুতা পরে থাকতে পারি, মানে আমার ঠান্ডা লাগে না খুব একটা। ইভেন আমার দেশে আমার এই নর্মাল শীতকাল আসলে আমি অনেক ভারী ভারী জ্যাকেট পরে বসে থাকি। এটা কেন হয় এটা অনেকে বলতে পারে না, হয়তো বা এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। তো এই ব্যাপারটা অনেক আমার কাছে মনে হয়েছে, জিনিসটা আমার কাছে ভালো লাগা শুরু হয়েছে। আর দেশের ট্রেকিং আমার কাছে কঠিন মনে হতো। এটার কারণ কি? এটার কারণ হলো যে যদি আপনি বান্দরবনে একটু অফ রোডে, যেটা প্রচলিত ইসের বাইরে যান, সেক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনাকে জঙ্গল কাটতে হবে, ওখানে আপনার মানে প্রপার আপনার কাছে নাই, রুট নাই হাঁটার জন্য। তো এখানে আপনার অনেক ফিজিক্যালি আসলে অনেক চ্যালেঞ্জ নিতে হয়। কিন্তু দেশের বাইরে আপনি যদি নর্মাল ট্রেকে যান, আপনার কাছে সবকিছু আসলে মনে করেন প্লেন। আচ্ছা। আপনার যদি ঠান্ডা সমস্যা না হয় তাহলে আপনার কাছে এটা খুবই এনজয়েবল হবে। আচ্ছা। পাহাড় যেটা ট্রেকিং করেছেন সে সময় আসলে ইন্ডিয়া থেকে ট্রেকিং করার জন্য যে অর্থনৈতিক সাপোর্টটা দরকার হয়, সেটা ছাত্র বয়সে আসলে কিভাবে ম্যানেজ করেছিলেন? এটা হলো যে আমার হলো যে আমি ক্রিকেট খেলে কিছু টাকা পয়সা ইনকাম করতাম, ঠিক আছে। পাশাপাশি ফটোগ্রাফি থেকে আমি কিছু টাকা পয়সা ইনকাম করতাম, কারণ আমি ওয়েডিং ফটোগ্রাফির সাথে জড়িত ছিলাম। তো ওইখান থেকে আমার কিছু টাকা পয়সা চলে আসতো, আর টুকটাক আমার ছোটখাটো কিছু স্পন্সর থাকতো। আচ্ছা। তো ওইটার মাধ্যমে আসলে হয়ে যেত, মানে ছোটবেলা থেকেই, মানে যখন আমি দেশের বাইরে যাওয়া শুরু করি। আর যেহেতু আমি বলেছিলাম যে আমার দেশের বাইরে যেতে অনেক সময় টাকা দরকার হতো না, মানে অ্যাটলিস্ট যদি আমি ভারতে যাওয়ার চেষ্টা করতাম, কারণ কি বাসের টিকিট আমি ফ্রি পেয়ে যেতাম অনেক সময়। আপনার সাথে এমন কোনো কিছু ঘটনা হয়নি বা যেটা একদমই বলা যায় যে আলাদা, ভিন্ন ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ, বিভিন্ন মানে এক্সপিডিশনের সময় অনেক ঘটনা ঘটেছে ইন্ডিয়াতে। মানে এমন কিছু হেল্প পেয়েছি জীবনে যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল, মানে আমি কল্পনা করি না এরকম আমি হেল্প পাবো। তো আমার আমি যেহেতু বলতেছিলাম যে আপনার হলো যে ট্রেকিং এর কথা, তো এরপরে হলো যে আমি হলো যে 2016-র আগে কিছু ট্রেকিং করি, ওটা ছোটখাটো। তো আমি একটা বড় ট্রেকিং এর কথাই বলি যে 2016-তে আমি হলো যে আমার দুইটা ফ্রেন্ডের সাথে আমি আসলে উত্তরাখণ্ডে একটা ট্রেকিং এ যাই। এটা হলো যে রূপকুণ্ড লেক নামে একটা ছিল, আর একটা রন্টি স্যাডেল নামে। রূপকুণ্ড লেকটা হলো যে এখানে প্রায় অনেক বছর আগে ওখানে অনেক কঙ্কাল পড়ে রয়েছে, না কঙ্কালের লেক বলতে পারেন, মানে পুরো লেকটা ভরা কঙ্কাল, মানে হাজার মানুষের। তো ওইটা একটা মানে খুবই মানে সুন্দর একটা জায়গা বলতে পারেন। সুন্দর ভয়ঙ্কর সুন্দর, যেটা এটা বলতে পারেন ভয়ঙ্কর সুন্দর, ঠিক আছে। তো এটা হলো যে একটা মানে ওইটা আমার জীবনে প্রথম 5000 মিটারের ক্রস করা। মানে একটা মানে যেখানে আমি প্রথমবারের মতো অলমোস্ট মাইনাস টেম্পারেচারে পেয়েছি, মানে -5-এ থাকার সৌভাগ্য হয়েছিল ওইবার। তাছাড়া একটা বড় পাস ছিল যেটা প্রায় অলমোস্ট 18,000 ফিটের মতো ছিল। তো এই প্রথমে আমি হাই অল্টিটিউডে উঠি, তো তখন মনে হয়েছে যে এখন আমি হয়তো বা আরো কিছু করতে পারবো, কারণ কি ওই ট্রেকটা আমার পুরো ছিল হলো যে আমরা সেলফ চলে গিয়েছি, মানে আমাদের কিন্তু কখনোই আমি কোনো পোর্টার গাইড এগুলো আমরা কখনোই নিতাম না। আচ্ছা। নিজেরাই আসলে সবকিছু করতে আসলে ভালোবাসতাম, তো ওইভাবে গিয়েছিলাম। তো এইখান থেকে মনে হয়েছে যে এরপরে আসলে আমাদের আরো একটু বড় চ্যালেঞ্জ কিছু নেওয়া উচিত। তো এরপরে 2016-তে হলো যে আমি আর ওইভাবে কিছু করা হয়নি, মানে জাস্ট নর্মালি ইন্ডিয়া বারবার ঘোরা হয়েছে। 17-তে এসে আমি একটা বড় এক্সপিডিশনে যাই, এটা হলো যে কাংয়াজে টু, মেবি নাম শুনেছেন, ওটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল 2017-তে। তো সামহাউ ওয়েদারের কারণে ওইবার আমি আসলে সাকসেসফুল হই না। এটা কোন দেশে? এটা লাদাখে। আচ্ছা। ইন্ডিয়ারই লাদাখে পড়েছে, তো সাকসেসফুল হতে পারি না, নেমে আসি। এরপরে আরো 2টা পিক ওই ট্রিপই আমি আসলে অ্যাটেম্প নেই, ওই দুইটা তো আসলে আমরা সাকসেসফুল হতে পারি না। 2017-তে আমি 3টা পিকে অ্যাটেম্প নেই, তিনটে আসলে আমার মানে বলতে পারেন সাবমিট করতে পারিনি, মানে বিফল হয়ে চলে আসি। ওয়েদার আসলে আমাকে ওইবার আসলে সাপোর্ট করেনি। জেরিন, একটা জিনিস যেটা হচ্ছে আমরা টিভিতে বা ছবিতে দেখে সবসময় মুগ্ধ হই, জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর। আমাদের আজকের অতিথি কিন্তু কাশ্মীরেও ট্রেকিং করেছেন এবং ঘুরেছেন, চলো তার সেই অভিজ্ঞতা শুনি। কাশ্মীর অন্যরকম সৌন্দর্য। কাশ্মীরের কথা আমি পরে আসতেছি, যে এই ট্রিপটা যখন আমি শেষ করে চলে আসি, 3টা বিফল হওয়ার পর আমার কাছে তখন মানে টাকা পয়সা ছিল না। আচ্ছা।
বলতেছিলাম যে আমি একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি যখন পাহাড় থেকে বের হয়ে লোকালয়ে চলে আসি, তখন আমার কাছে দেশে যাওয়ার মতো টাকা পয়সা নেই, ইভেন আমার কাছে খাবার টাকাটা নাই। আচ্ছা, স্বাভাবিক, আপনি তখন স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে, তো খুবই স্টুডেন্ট ছিলাম না তখন, আমার কাছে আসলে নাই, মানে সব শেষ হয়ে গেছে, সামহাও আমি টাকা পয়সা খরচ করে ফেলেছি। তো দেশ থেকে যে আনবো সেটার অবস্থাও তখন ছিল না, মানে কমিউনিকেশনের গ্যাপ বা বলতে পারেন ওইটা এমন একটা জায়গা যে ওখানে আসলে টাকা পয়সা আনাটাও সম্ভব না। আচ্ছা, তো ওখানে আসার পর আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়, আধা ঘন্টার পরিচয়ে সে আমাকে একটা হোটেল ঠিক করে দিয়ে, নিজের টাকা দিয়ে হোটেল ঠিক করে দেয়, সেখানে নিয়ে যায়। তারপর আমাকে 3 বেলা সে খাবার খাওয়ায় নিজের টাকা দিয়ে। ইভেন পরের দিন আমাকে দিল্লি যাওয়ার জন্য বাসের টিকিট নিচে করে দেয় এবং পকেটে জোর করে টাকা দিয়ে দেয়, এবং আমি এটা দেখার পর কান্না করে দেয়। ইভেন সে তারপর আমাকে 2টা চড় মারে যে পাগল কি হয়েছে, মানে কান্না করতেছিস কেন, মানে এটা বলতেছে যে তুই তো আমার ভাইয়ের জন্য এতটুকু করতেই পারি। যে আধা ঘন্টার পরিচয়ে একটা মানুষ আমাকে এতটা হেল্প করছে যে এটা আসলে আমি এন্টার লাইফে ভুলবো না। তো এরকম ঘটনা এরপর আরো অনেকবার ঘটেছে। তিনি ইন্ডিয়ান ছিলেন? হ্যাঁ, তিনি ইন্ডিয়ান ছিলেন, কাশ্মীরি ছিলেন। আচ্ছা আচ্ছা। তো কি নাম ছিল তার? তার নাম ছিল রাজেশ। তার সঙ্গে কি এখনো যোগাযোগ আছে? বাহ, এখনো যোগাযোগ। এরপরে আর দেখা হয়েছিল তার সাথে? হ্যাঁ, আমি তো বললাম যে কিছু হলে যে আমি লাদাখ যাই। আচ্ছা, তো এরপরে অনেকবারই, প্রায় 5-6 বার তার সাথে লাদাখে। এখন তার আসলে লাদাখে ওই দোকানটা নাই, তো না হলে দেখা হতো। আর আগের কন্টাক্ট নাম্বারটা তো আসলে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, সামাও হয়তো বা কোথাও শিফট হয়ে গেছে বা নাম্বার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হয়তো। কিন্তু যেখানেই থাকুক ভালো মানুষগুলো ভালো ভালো মানুষ, থাকুক। উনি অনেক ভালো মানুষ। মানে উনি ওই সাপোর্টটা না দিলে ওই সময় কি হতো আমি জানতাম না। কারণ কি এত বড় লং একটা এক্সপিডিশনের পর আমি বিধ্বস্ত, আমার পিঠে হলো যে প্রায় 30 কেজির ব্যাগ, আমি প্রায় 1 মাস ধরে পাহাড়ে। আচ্ছা, 1 মাসের উপর আমি তখন পাহাড়ে থেকে আমি নেমে এসে, তো বুঝতেই পারেন যে আমার অবস্থা কেমন। ওই অবস্থায় ওরকম একটা সাপোর্ট আমার জীবনটা আসলে চেঞ্জ করে দিয়েছে। আসলে সুবচনগুলো বা সুমানসিকতাগুলো যে নির্বাসনে যায়নি, আপনার এই বড় ভাইয়ের গল্প শুনে আমরা আসলে সেটাই খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, এবং আমাদের দুজনের তরফ থেকে পুরো রাঙা সকালের পক্ষ থেকেই আসলে তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কৃতজ্ঞতা জানানো উচিত। এমন গল্প আরো আপনার অনেক আছে, শুনতে চাই। তারপরে এরপরে তো চলে আসলাম, এরপরে যে লাদাখে আরো অনেক ট্রিপ হয়েছে। আর কাশ্মীর আসলে আমি ওইভাবে ট্রেকিং করি নাই খুব একটা, কিন্তু কাশ্মীর অনেক সুন্দর। কাশ্মীরের মানুষকে 3 বার যাওয়া উচিত, 3টা সিজন দেখার জন্য। আমি 3 বারই গিয়েছিলাম। 3টা সিজন কি কি? একটা হলো সামার, একটা হলো যে উইন্টার, একটা টিউলিপ সিজন। মানে আপনি উইন্টারে গেলে পুরো কাশ্মীর সাদা পাবেন, আর যদি টিউলিপ সিজনে যান টিউলিপ ফুল দেখতে পারবেন, তখন একটা সাদা, মানে সাদা সবুজের মিক্স দেখতে পারবেন, কিছু জায়গায় সাদা পাবেন, কিছু সবুজ। আর সামারে যদি যান সেক্ষেত্রে পুরো সবুজ কাশ্মীর দেখতে পারবেন। ইভেন অ্যাপেলও তখন আপনি পাবেন, মানে আপনি যে কোনো গাছ থেকে আপেল নিজে ছিঁড়ে খেতে পারতেছেন, মানে এটা অন্যরকম একটা অনুভূতি। তো এই কারণে আমি 3টে আসলে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, সামারটা বেস্ট, কারণ সবুজ কাশ্মীর অন্যরকম। সাদা তো সবসময় আপনি দেখতেই পাচ্ছেন, কিন্তু সবুজের মধ্যে যে অনেক শেড আছে ওটা আপনি দেখতে পারবেন যদি সামারে যান। আচ্ছা, কাশ্মীরটাই আসলে এমন। একদমই। আপনি যেহেতু 3টা সময় এক্সপ্লোর করেছেন, আপনি কি সাজেস্ট করবেন যে 3টার মধ্যে কোন সময়টাতে যাওয়া উচিত? আমার মতে হলো যে মানুষের টিউলিপ টাইমটায় যাওয়া উচিত। টিউলিপ সিজন এপ্রিল মাসে, তখন সে সবুজও দেখতে পারবে, আপনার সাদাও দেখতে পাবে। মানে যার আসলে চাই একবারই যাবে জীবনে, তাদের আসলে এপ্রিল সিজনটা আসলে যাওয়া উচিত, মানে টিউলিপটাও দেখতে পারবে। তো এবারে আমরা একটু অন্য পর্বতের দিকে চলে যাই। তো এরপরে আমি 2018-তে একটা এক্সপিডিশনে গিয়েছিলাম, সেটা হলো যে স্পিতিতে মাউন্ট কানামো নামক। তো এটাও অলমোস্ট 6000 মিটার একটা চূড়া। তো ওইটা যখন আমি সামিট করে নিচে নামি, তখন একটা আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। আচ্ছা, তো কি ধরনের? ওইখানে হলো যে একটা মোরিন পার্ট ছিল, মানে এটা বলতে পারে নুড়ি পাথর। তো যখন আমি ডিসেন্ডিং করি, মানে উপর থেকে নিচে নামতেছিলাম, তখন হলো যে সামহাও আমার পায়ে গ্রিপ করে না, মানে তো মানে স্লিপ করে যায়। তো স্লিপ করার কারণে আমি প্রায় 600 থেকে 700 ফিট নিচে পড়ে যাই। এত নিচে পড়ে যায়, মানে নিজেকে আর ব্যালেন্স করতে পারি না। তো নিচে যেয়ে আমি হলো যে একটা পাথরের উপর পড়ে যাই। পাথরের উপর পড়ে যায়, তো ওই পাথরটা আবার বরফের মধ্যেই ছিল। তো সামহাও ওই পাথরে পড়ে যায়, আমার মাথাটা অনেকটা ফেটে যায়, মানে এখান থেকে পর্যন্ত ফেটেছে, আমি পড়ে থাকি। তো মাথা ফাটার পর তো আমার কোনো সেন্স থাকে না। কতক্ষণ পড়েছিলেন? প্রায় 13 ঘন্টার মতো আমি সেন্সলেস অবস্থায় থাকি, এবং সেখানে আমি একা ছিলাম। তো 13 ঘন্টা পর যখন আমার সেন্স ফিরে, তখন আমি নিজেকে আবিষ্কার করি যে আমি এখনো বেঁচে আছি। কারণ ওই বরফে থাকার কারণে আমার রক্তটা জমাট হয়ে যায়। তো মানে আর বেশি ইন্টারনাল বেশি একটা হয় নাই পরে। আরেকটা ঝামেলা ছিল, আমি যখন সামিট থেকে নিচে নামি, তখন আমার গায়ে খুব একটা হেভি কোনো পোশাক ছিল না। তো ঠান্ডা তো আমার একটা
সমস্যা হওয়ার কথা ছিল, তো সামহাও হয়নি। আরেকটা সমস্যা ছিল, ওইটা হলো যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওইখানে আসলে অনেক স্নো লেপার্ড থাকে ওই জায়গাটাতে, আচ্ছা। মানে চিতা। বুঝতে তো পেরেছি। এটা যে আমার রক্তের ঘ্রাণ পেয়ে এসে আমাকে খেয়ে যায় না, এটাও আমার আসলে বলতে পারেন একটা ভাগ্য। সৌভাগ্য বলা যায়, বিশাল হ্যাঁ। বড় একটা দুর্ঘটনা ছিল। আসলে প্রত্যেকটি দুর্ঘটনারই কোনো কারণ থাকে। এই দুর্ঘটনার কারণ বলে আপনি কি মনে করেন? এই দুর্ঘটনার কারণ আমি আসলে কোন মানে জায়গাটাতে আরেকটু সচেতন হলে হয়তো বা এটা নাও এইটা ঘটতে পারতো। এখানে সচেতন হওয়ার জন্য আমি নিজের দোষ তো আছেই, যে আমি আরেকটু আমার হয়তো বা আমাকে দেখা উচিত ছিল, কিন্তু আসলে এই অবস্থাতে আসলে দেখার অপশন নাই। কারণ কি আমি ফার্স্ট যখন পাটা দেই, আসলে এটার পরে আসলে ওই 1 সেকেন্ডের মধ্যে আসলে সবকিছু Balance উলটপালট হয়ে যায়। রাখাটা। ট্রেকিং এ যাওয়ার আগে কি কোনো রকম ইয়ে নেই যে সুযোগ সুবিধা নেই যে কাউকে জানিয়ে যাওয়া যে এত ঘন্টার মধ্যে আমি ব্যাক না করলে রেস্কিউ করার যে বিষয়টা, আমি সেই আসলে জায়গাটাতে আসতে চাচ্ছি। যেহেতু হলো যে এটা হলো যে আমি সলো গিয়েছি, যেহেতু সলো যাওয়া মানে হলো যে কেউ জানবে না আপনি কোথায় আসতেন কি নাই। তো এখানে লোকালয়ে আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে বলে গিয়েছিলাম যে, কিন্তু তারা আসলে বুঝে নাই যে এরকম একটা কিছু হতে পারে। তো যখন আমি 13 ঘন্টা পর উঠি, তখন কিন্তু আমার অবস্থা ভয়ঙ্কর খারাপ। কারণ কি আমি এত উপর থেকে পড়েছি যে আমার 2 হাঁটু আমার পুরো ইনজুর্ড, আমার হাত ইনজুর্ড, আমার তখন হলো যে জিপিএস বলেন, হেডল্যাম্প বলেন, ক্যামেরা বলেন, সব মানে ভয়ঙ্কর অবস্থা। তো আমি সামহাও জাস্ট হলো যে বসে বসে ওই পুরোটা পথ নেমেছি। কত মিটার থেকে নামলেন তখন? তখন হলো যে আমি বলতে পারেন কত 5300 বা 400 মিটার এরকম একটা পোর্শন থেকে অলমোস্ট 4000 মিটার, বলতে পারেন প্রায় 7-8000 ফিট নেমেছি সকাল পর্যন্ত, সারাটা দিন এরকম কষ্ট করে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি প্রায় 32 কেজি ব্যাগ নিয়ে লোকালয় পর্যন্ত যাই। মাথা আপনার তখনও হ্যাঁ, পুরো আমার পুরো মাথা ঝিম। আর আমি তো প্রায় 2 দিন হয়েছে অলমোস্ট কিছু মানে খাওয়া দাওয়া নাই, নট অনলি পানি, কারণ কি আমার কাছে কিচ্ছু নাই। তো আর মানে এটা বলতে পারেন কেন এরকম আমি নিজেকে সার্ভাইভ করতে পারছি, এটা মেইন রিজন বলতে পারেন বান্দরবান। আচ্ছা আচ্ছা। আমি এত সার্ভাইভ মানে করেছি, রুক্ষ প্রকৃতির সঙ্গে তো আপনার একটা সখ্যতা আগে থেকে হ্যাঁ, ছিল, এই মানে জিনিসটা। কিভাবে সার্ভাইভ করতে হবে, তো বলতে পারেন সামহাও এই কারণে আমি বেঁচে গেছি। আচ্ছা। তো এটা আমার জীবনে বড় একটা লার্নিং ছিল, এবং বলতে পারেন এটা আমাকে সামনে মনে করেন পাহাড়ে আরো মানে বলতে পারেন স্পৃহাটা বাড়িয়ে দেয় হয়তো হ্যাঁ। আপনার। এরপরে 2019-এ আমি আরেকটা 6000 মিটার এক্সপিডিশনে যাই। তো ওই এক্সপিডিশনে কি হয়, এটা হলো যে আপনার কোথায় এটা? এটাও ইন্ডিয়ার লাদাখ আর হলো যে মানে হিমাচলের বর্ডারে পড়েছে, একটা 6120 মিটার একটা পিক ছিল। তো ওই সময় হলো বেস ক্যাম্পে আমার কিছু ইন্ডিয়ানদের সাথে দেখা হয়, তারা বেস ক্যাম্প থেকে আর পুশ দেওয়ার জন্য আসলে করে নাই, মানে ওয়েদার এতটা খারাপ, মানে তারা আর ওই রিস্কটা নেয়নি, তারা নিচে চলে আসে এবং আমাকে বলতেছিল তুমি নিচে চলে যাও, এখানে রিস্ক নিও না। কিন্তু আমি নাসরবান্দা যে কি যা হওয়ার হবে আমি রিস্ক নিয়ে যাব। তো ওইটাও ভয়ঙ্কর একটা রিস্ক নিয়ে আমি ওই পিকটা সাবমিট করি, করে আবার নিচে নেমে আসি। তো নিচে নামার পথে আবার বাঙালি একটা ভাইয়ের সাথে দেখা হয়, ও আবার ওই পিকে যাচ্ছে, ওকে আমি বললাম এই কাহিনী। পরে দেশে আসা শুনি যে ও বেস ক্যাম্প থেকে আসলে রিটার্ন করো, ওর ওই সাহসটা হয়নি যে এই ওয়েদারে আসলে এরকম চ্যালেঞ্জ নেওয়ার মতো। ওইটা ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ ছিল। আমি প্রায় 20,000 ফিট উপরে ওপেন স্পেসের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম, এবং অনেক বাতাস ছিল। আমি ওইখানে পাথর জমা করে করে একটা জায়গায় আমি একটা বলতে পারেন ওয়ালের মতো একটা শেড তৈরি করে রেখেছিলাম, যে বাতাসটা আমার গায়ে যদি না আসে। তো ওই ওয়ালের সাথেই আমি রাতের বেলা ঘুমিয়ে গেছিলাম। এবং সামনে একটা বিশাল খাদ ছিল, যেটা প্রায় 10,000 ফিট, যে আমি ঘুমের মধ্যে যদি একটু উলটপালট করতাম আমি 10,000 ফিট নিচে পড়ে যেতাম। তো এই সাহসগুলো ওই 18-র ওই ঘটনার পর আসলে চলে এসেছে। এরপর তো 2020-এ হলো যে আপনার করোনা আসে, 20-21 ওই সময়টা আমি পুরোটা সময় বলতে পারেন বান্দরবন ছিলাম। মানুষ লকডাউনে ঘরের মধ্যে ছিল, আমি বান্দরবনে পড়েছিলাম। এরপরে তো 22 আবার নর্মাল হয়। 22-এ প্রথমে হলো যে আমি হলো যে ইসে যাই, নেপালে একটা এক্সপিডিশনে যাই, এটা 6000 মিটারে। এটাতে হলো যে আমার সবকিছুই ঠিক থাকে, কিন্তু আমার সাথে আমার হলো যে স্টোভগুলো আর লাইটারগুলো আসলে বেট্রে করে, কাজ করছিল না, হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো আমার কাছে যেহেতু পানি নাই মানে আমি খাবার রান্না করতে পারবো না। পানি নাই বলতে কি আমাকে বরফকে আসলে পানি করতে হয়। আচ্ছা। তো এখন যদি আমি স্টোভ না জ্বালাতে পারি, তাহলে তো আমি বরফকে পানিও করতে পারবো না, খাবার রান্না করতে পারবো না, কিছু খেতে পারবো না। কিছু না খেলেও আমাকে পানি খেতে হবে, কারণ কি বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো ওইটাও সামহাও ওই মিশন ফেইলড হয়। এরপর আসার পর আমি একটা বিশাল চ্যালেঞ্জ নিই, যেটা হলো যে আমার টার্গেট ছিল 15 দিনে প্রায় 60টা 6000 মিটার পিক সামিট করা। এটাও লাদাখে। এটা হলো যে
এটা এটা হলো যে আমার অনেক আগে যে আমি পিকগুলো অ্যাটেম্প নিয়েছিলাম 2017-তে এবং 18-তে আনসাকসেসফুল হয়েছিল। আনসাকসেসফুল, এটার প্রতি আমার একটা চলো যে এটা আমি সামহাও করবই। প্রত্যেকবার ওয়েদারের কারণে আমি সামহাও এটা করতে পারছি না। তো এইবার আমি একটু টাইমটা কমাই নিব, মানে কম সময়ে আমি অনেকগুলো নিজেকে এক্সট্রিম পুশ করব। তো 2022-এ ওইটা আমার একটা বড় অর্জন ছিল যে আমি 10 দিনে 4টা চূড়া সাবমিট করি, যেটা এখন পর্যন্ত বলতে পারি ন্যাশনাল রেকর্ড হিসেবে আছে। আচ্ছা। আর এটার মধ্যে অনেক অনেক মানে জিনিস মানে আছে না, আপনার পাহাড়ে কিন্তু আপনার অনেক বেসিক মেনে চলতে হয়, নিয়ম আছে আপনি কখন কি করবেন। তো এটার ক্ষেত্রে আমরা হলো যে বেসিকের তোয়াক্কা করি নাই। বিশেষ করে একটা পিক ছিল জোজঙ্গ, আমরা বেসিক্যালি সবসময় রাতের বেলা পুশ করি, সামিট পুষে বের হই, মানে পর্বত চূড়া আরোহণের জন্য আমরা রাতের বেলা বের হই। কারণ ওই সময় হলো যে কি হয়, ঠান্ডার কারণে বরফের লেয়ারটা শক্ত থাকে। আমাদের জুতার নিচে কিন্তু এক ধরনের স্পাইক থাকে বরফে হাঁটার জন্য বা নিজেকে গ্রিপ করার জন্য। তো আপনি রাতে হলে তখন ওই জিনিসটা আপনার জন্য ভালোভাবে গ্রিপ করবে, কিন্তু আপনি দিনে হলে কি হয়, রোদের কারণে ওটা মানে যখন গলে যাওয়া শুরু করে তখন স্লিপ করে। আচ্ছা। তো ওই জোজঙ্গ আমরা একদিন অ্যাটেম্প নেই রাতের বেলা। তো রাতের বেলা অ্যাটেম্প নেওয়ার পর আমরা ফেইল্ড হই। বলার কারণ হলো যে আমরা একটা পর্যায়ে যাওয়ার পর আমার যে পার্টনার ছিল আমার ভাই সালিম ভাই, সে আমাকে একটা কথা বলছিল, তোর কাছে কি তোর পা ইম্পর্টেন্ট না এই সামিট ইম্পর্টেন্ট? কারণ এতটা ঠান্ডা ছিল যে আমার পা ফ্রস্টবাইট চলে আসার মতো অবস্থা। আচ্ছা। তো তখন আমি চিন্তা করলাম, না, পা থাকলে আমি আবার যেতে পারবো, আপাতত নিচে যাওয়াটাই আমার জন্য সেফ। তো নিচে যাওয়ার পর ওই দিন আরেকটা পিকে চলে যায়, নিচে নামতে নামতে আমি আবার সুস্থ হয়ে যাই, মানে ততক্ষণে হলো যে আপনার সূর্য উঠে যায়, রোদ চলে আসে, আমার গা গরম হয়ে যায়। তখন ওই কঙ্গারি নামে একটা পিকে আমি সাবমিট করি, করে পরের দিন এসে ভাইকে বললাম আমরা একটা উল্টা করবো, একটা কাজ করবো যেটা মানে পর্বত আরোহণ ইতিহাসে এই জিনিসটা কেউ করে নাই। কেমন, আমরা দিনের বেলা সামিটের জন্য বের হবো। আচ্ছা আচ্ছা, মানে দিনের বেলা, মানে রোদের মধ্যে আমরা বের হবো সামিট পুষের জন্য, এবং যেটা কথা সেটাই করি। এবং যেখানে মানুষজন খুব সকালবেলা সামিট করে সেখানে আমরা সন্ধ্যার সময় সামিট করি, এবং সামিট করে নামার পথে আমরা ঝড়ের মধ্যে পড়ে যাই, এবং এমন ভয়ঙ্কর ঝড় যে আমরা কিছু দেখতে পারতেছি না। ইভেন আমরা দুজনেই ভেবে নিছি যে আমরা দুজন মনে হয় শেষ, মানে আমাদের আর ফিরে যাওয়া লাগবে না, আমাদের এখানেই হলো যে আমরা দাফন হয়ে যাবো। এতটা ভয়ঙ্কর অবস্থা ছিল। তো সামহাও কোনো না কোনো ভাবে নেমে আসি। আচ্ছা। নেমে আসার পর আমাদের আরো প্ল্যান ছিল, কিন্তু ওই যেদিন নেমে আসে ওই দিনের মধ্যে ওয়েদার শেষ, মানে আমরা যখন নেমে আসি। হিমালয়ের যে অ্যাডভেঞ্চারের কথা আপনি বলছেন, এখানে কি ওয়েদারটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু? খুবই ইম্পর্টেন্ট। মানে অবশ্যই ওয়েদার কি অবস্থায় আছে সেটা খোঁজ খবর রেখে, বা সামনে কোথায় যাচ্ছে এটার খোঁজ খবর রেখেই হিমালয় আমরা অনেক আগে থেকে প্রেডিকশন নিয়ে যাই যে ওয়েদারটা এমন থাকবে, কিন্তু ওয়েদার তো আসলে বলে চেঞ্জ হয় না, হুটহাট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। তো আমরা যেদিন ব্যাক করছিলাম, মানে যেদিন আমি ওই পিক থেকে নামি, এরপর আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন যখন আমরা নিচে নেমে আসি তখন অলমোস্ট দেখে কি আমরা আমাদের যেখানে টেন পিচ করা, টেন পুরো সাদা হয়ে গেছে, মানে বরফ চাপা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যেই জায়গাগুলো বা যেই পিকগুলোর নাম বললেন, এখান থেকে মাউন্ট এভারেস্ট কতটুকু দূরে ছিল? মাউন্ট এভারেস্ট হলো যে নেপালে, আমরা যেটা যাচ্ছে এটা তো ইন্ডিয়াতে। হিমালয়ের ইন্ডিয়ার সাইডগুলোতে। আচ্ছা আচ্ছা। অতি সম্প্রতি মানে গত বছর তো আপনি পামির মালভূমিতে গিয়েছেন। পামিরে গিয়েছি। সেখানকার অভিজ্ঞতা ছোট করে শুনতে চাই। এটা হলো যে বলতে পারেন এটা হলো যে পুরোপুরি মানে আমার এন্টার লাইফের ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। মানে পামির মালভূমির যে পিকগুলো আছে, এটা অন্যান্য দিক থেকে অন্যরকম চ্যালেঞ্জিং। অন্যান্য মাউন্টেনগুলোতে আপনার অনেক অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, কিন্তু এখানে বড় চ্যালেঞ্জ হলো যে বাতাস, উইন্ড। আচ্ছা। পামিরের বাতাস ভয়ঙ্কর খারাপ, আপনার শরীরে মনে করেন কাটার মতো এসে ফুটে। আচ্ছা। মানে আপনাকে এতটা কষ্ট দিবে, মানে অন্য ঠান্ডা ফ্যাক্ট ছিল না, কিন্তু বাতাসের সময় অনেক ঝামেলা করতেছিল। আর পামিরে হলো যে আমরা তো বেসিক্যালি যাই হলো যে লেরিন পিক নামে একটা পিক ক্লাইম্ব করার জন্য, মানে প্রথম বাংলাদেশ হিসেবে আমরা। তো আমরা আসলে অনেক দেরিতে আসলে আমরা ওই পামিরে যাই, মানে স্পন্সর পেতে পেতে আসলে অনেক লেট হয়ে যায়। কারণ হলো যখন উইন্ডো শেষ হয়, প্রত্যেকটা মাউন্টেন সামিট করার জন্য একটা উইন্ডো থাকে, ওয়েদার উইন্ডো, যে আপনি এই সময়ের মধ্যে গেলে একটা ভালো ওয়েদার পাবেন, আপনার জন্য সামিট করা ইজি হবে। যখন উইন্ডোটা ক্লোজ হয়ে যায় ওই সময় আসলে আমরা এন্ট্রি করি। আচ্ছা। তো এটা আমাদের জন্য প্রথম থেকে আসলে একটা নেগেটিভ ইমপ্যাক্ট আসলে ক্রিয়েট করা শুরু করে। তো আমরা হলো যে 3টা পিক সামিট করে পামিরে লেলিনের জন্য যেদিন যাব, মানে আমরা প্রায় 20,000 ফিট উপরে 5 দিন অপেক্ষা করি ওই ভয়ঙ্কর বাতাসের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা মেবি সেকেন্ড ডেতে হলো যে আমরা একটা
আমরা বলতে কতজন ছিলেন? আমি আমার ভাই। আচ্ছা, দুইজন। সালেহিন ভাই হ্যাঁ, যার সালিন কথা ভাই, বলছেন। হ্যাঁ। তো দুজন ছিলাম। তো আমাকে বেস ক্যাম্প থেকে বারবার আমাদেরকে পুশ করা হচ্ছে যে আমরা যেন উপরে না থাকি, যে কোনো একটা বিপদ হয়ে যাবে নিচে চলে যায়। আমি আর সালিন ভাইয়ের চিন্তা ভাবনা, আমরা তো মানে পাবলিক অন্য টাইপের, আমরা এখানে 1 মাস উপরে থাকতে পারবো, আচ্ছা খাবার আছে, তাবু আছে, বসে থাকো। আচ্ছা। কারণ কি আমরা এগুলোই করি না, আমাদের কাছে সময় নিয়ে আসলে কোনো সমস্যা না, আমরা একটা জায়গায় অনেক আমি অনেক একটু ছোট্ট এখানে থামাবো। খাবারের কথা বলেন, কি ধরনের খাবার ওই ধরনের পরিবেশে আপনারা খেয়ে থাকতেন আসলে? আসলে আমরা সব ধরনের বেসিক্যালি হলো যে স্যুপ, নুডলস, তারপরে প্যাকেজের যে প্যাকেজ খাবারগুলো, মানে ইনস্ট্যান্ট আপনার জন্য তৈরি করতে পারবেন, রাইস আইটেম। তারপরে এই পামিরে তো আমরা হলো যে স্টেকও খেয়েছি 20,000 ফিট উপরে। তারপরে বিরিয়ানি, এরকম জিনিসও আমরা রান্না করি, মানে সবাই করে না, বেসিক্যালি আমরা করি। তো এই ধরনের খাবার খেয়ে আসলে বাঁচতে হয়, যেটা আসলে প্রোটিন এবং অনেক বেশি ক্যালোরি থাকে, আপনাকে অনেক এনার্জেটিক ফিল করাবে। তো দ্বিতীয় দিন আসলে অনেক উইন্ডের মধ্যে আমরা বের হই। তো উইন্ডটা প্রায় বলতে পারেন 40-50 কিলোমিটার স্পিডে আসতেছিল। আপনি উপরের দিকে উঠবেন, সেই অবস্থায় যখন উইন্ড আপনাকে ধাক্কা দেবে, আপনাকে পুশ করতেছে যে তুমি উপরে যেতে পারবে না, ব্যাক করায় দিচ্ছে। তো এই অবস্থায় সালিন ভাই বলছিল যে আমাদের পক্ষে আজকে যাওয়া সম্ভব না, আচ্ছা, ঠিক আছে আমাদের একটু সময় নিয়ে যাওয়া উচিত, ক্যাম্পে রিটার্ন করা উচিত আজকের জন্য। তো ভাই এটা বলার পর আমি তো পাগলের মতো দৌড় দিয়েছে, যে আমার কারণে ভয়ঙ্কর বাজে অবস্থা, যে যত তাড়াতাড়ি ক্যাম্পে যাবো তত তাড়াতাড়ি আমি গরম হয়ে যাব। তো এর মধ্যে ভাইয়ের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ভাইয়ের চশমা উড়ে যায় এবং ভাইয়ের চোখের মধ্যে ওই তুষার কণা এসে ভাইয়ের একটা চোখ ব্লাইন্ড হয়ে যায়। তো এটা তো আমি জানি না। তো আমি তো ক্যাম্পের মধ্যে ভাইয়ের জন্য ওয়েট করতেছি, অনেক অনেক সময় ধরে ওয়েট করতেছি। তো হঠাৎ করে অনেক কষ্টে ভাই ক্যাম্পের কাছাকাছি আসে, তো আমাকে ইশারা করতেছে, আর এত বাতাসে আমি বুঝতেছি না যে কি হচ্ছে। তো একটা সময় ভাই দেখি পড়ে যায়। তো তখন আমার আসলে মনে হয়েছে কিছু একটা সমস্যা আছে। আমি এতক্ষণের মধ্যে কিন্তু আমার হাতের গ্লাভস, পায়ের জুতা, পায়ের মোজা সব খুলে ফেলি। তো এটা দেখার পর আমার যে হাত পায়ের মধ্যে কোনো কিছু নাই, এটা আমার মাথা দিয়ে চলে যায়। আমি সামাও ভাইকে ধরে টেনে নিয়ে কোনোভাবে টেন্টের মধ্যে নিয়ে আসি। এতক্ষণের মধ্যে আমার অলমোস্ট হাত পা ফ্রস্ট বাইটের মতো হয়ে গেছে। তো সামাও স্টোভটা জ্বালায় আনার পর মনে হয় হাত পা পুরো স্টোভের মধ্যে দিয়ে দেয়। আপনার ভবিষ্যতের প্ল্যানিং গুলো একটু ছোট্ট করে শুনতে চাই। মাউন্ট এভারেস্ট বাদে আমার অনেক কিছু প্ল্যান আছে, যেমন আমাদের স্নো লেপার্ড ট্রফি, এই যে এটা আছে, প্রতিযোগিতাটা আছে, এটা করতে আমাদের যেই খরচ হবে, এই টাকা দিয়ে আমি মাউন্ট এভারেস্ট 3 বার ক্লাইম্ব করতে পারবো। আচ্ছা, আচ্ছা, এই কথাটা আমাকে সালাইন ভাই বলতো যে কেন এটা, যে আমাকে কেন জানি মাউন্ট এভারেস্ট কখনোই টানে না। আচ্ছা, যেহেতু পুরো আয়োজনের একটা নির্ধারিত সময় রয়েছে, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। ভীষণ সমৃদ্ধ হয়েছে আপনার প্রতিটি গল্পে আমরা, এবং আমাদের আসলে ট্রেকিং সম্পর্কে বা আপনার যে অ্যাক্টিভিটিগুলো এগুলো সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি হয়েছে। নিশ্চয়ই আমরা জানবো, কিন্তু আজকের মতো আমরা বিদায় নেব। যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পগুলো শোনার জন্য। আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরও আমার যে লক্ষ্যগুলো আছে সেগুলো আমি পূরণ করতে পারি। অনেক ধন্যবাদ।